18 অ্যাম্পিয়ার চার্জারের এই ইন্ডাক্টর কয়েলটা জ্বলে গেছে, আর এটা হচ্ছে বর্তমানে সব থেকে মেজর প্রবলেম। বাট সলিউশনও আছে। 200 বছরের পুরাতন জং ধরা এক ইন্ডাক্টর কয়েল। ধীরে ধীরে অ্যাম্পিয়ারটা উঠছে। 18 অ্যাম্পিয়ার চার্জার, দেখা যাক কতদূর পর্যন্ত ওঠে। উঠছে 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 দেখো থেমে গেল। 18 অ্যাম্পিয়ারে কিন্তু থেমে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো স্কিপ ভিডিও করিনি। আর এটা কিন্তু দেখো ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। 18 অ্যাম্পিয়ার চার্জার যে ওয়ার্কিং সিস্টেমটা সম্পূর্ণ হলো। এবার আমরা তোমাদেরকে এটাকে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো যে প্রথমে কি স্টেপস, দ্বিতীয়তে কি স্টেপ, তৃতীয়তে কি স্টেপ, চতুর্থতে কি স্টেপ করে আমি জিনিসটাকে সাকসেসফুল করলাম। সো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে একটা নতুন একটা টপিকের ভিডিও। বাট টপিক হচ্ছে কেন বারবার সেই ইন্ডাক্টর কয়েলটা জ্বলে যাচ্ছে, আর এর পরিবর্তে আমরা কি ইন্ডাক্টর কয়েল লাগিয়েছি, সেটা কোথায় থেকে ম্যানেজ করলাম বা কি করে কি হলো। এই হচ্ছে তার দুটো সামনাসামনি দুটো জিনিস। এইবার এটা কি চার্জার? এটা হচ্ছে সেই 18 অ্যাম্পিয়ারের চার্জার, যেখানে দেওয়া আছে এসএমপিএস এর যেই ভাইপার আইসি। যেমন তোমরা এইখানটাতে দেখতে পারবে যে কি স্পট পড়ে গেছে, কালো রঙের দাগ, আর কি জায়গাটা অবস্থা হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা অলরেডি খুলে নিয়েছি যেন ভিডিওটা বড় বা লম্বা না হয়। তো ভিডিওটার প্রথমে বলি, ক্যাবিনেটটা ছিল এরকম হ্যান্ডেলিং ধরা, আর এই হ্যান্ডেল থেকে সবাই বুঝে গেছো এটা এক্সুমের 18 অ্যাম্পিয়ারের ক্যাবিনেট। আর এই জায়গার ভিতরে দেখো স্পট হয়ে গেছে, আগুন ধরে কি অবস্থা হয়ে গেছে। তো এটাকে সাইডে রাখছি। তো এটার স্পেসিফিকেশন এখানে লেখা রয়েছে, এখানে স্পেসিফিকেশন লেখা রয়েছে 18 অ্যাম্পিয়ারের এক্সুম। আর এই হচ্ছে আমার ফ্রন্ট ক্যাবিনেট। তো আমি সাইডে সরিয়ে রাখলাম। এখন আমাদের যেটা মেন টপিক হচ্ছে সেই আমার 18 অ্যাম্পিয়ার চার্জারের এই ইন্ডাক্টর কয়েলটা জ্বলে গেছে, আর এটা হচ্ছে বর্তমানে সব থেকে মেজর প্রবলেম। বাট সলিউশনও আছে, কারণ যখন খারাপ হবে তখনই তো ঠিক হবে, আর ঠিক হলে পরে তখনই তো মেকানিক পয়সা কামাই করতে পারবে। তো এটাকে আমরা কীভাবে ঠিক করবো তার ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো। তো অলরেডি কিন্তু আমি এটা কিন্তু খুলে নিয়েছি। আর খুলে নেওয়ার পরিবর্তে দেখো অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে 200 বছরের পুরাতন জং ধরা এক ইন্ডাক্টর কয়েল। বাট কই বাট না, এখন আমরা এখানে লাগাবো একটা চকচকা ব্র্যান্ড নিউ একটা ইন্ডাক্টর কয়েল। সেটা আমরা এরকম অবস্থা দেখছি। আর যেহেতু এখানকার ইন্ডাক্টর কয়েল কেটে গেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মসপেট কেটে গেছে। তো তার জন্য আমরা লাগাবো এখন 48N60M2 দুটো অরিজিনাল মসপেট। 48N60 দুটো কি অরিজিনাল মসপেট। আর আমাদের কাছে আরও দুটো অরিজিনাল মসপেট আছে, যে দুটো লাগাবো আমরা একটা উইদাউট লজিক কার্ড, মানে মেন আইসি ছাড়াই একটা চার্জারে। সেটাও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো চলো এবার আমি সবার প্রথমে কি স্টেপ বাই স্টেপ কিছু ফলো করতে হবে সেটাকে করে নিই। সবার প্রথমে আমাকে দেখতে হবে, আমি ডিজিটাল মিটারকে কন্টিনিউটি মুডে রেখে আমি কিছু করে নেব। সবার প্রথমে আমি বিপ চিহ্ন দিয়ে নিলাম, মানে বিপে দিয়ে নিলাম। সবাই প্রথমে দেখবো আমার ফিউজটা কেটে গেছে। আর ফিউজ কেটে যাওয়া মানে কি 100% মসপেট কেটে গেছে। চলো তাই। এবার তারপর আমাকে ফিউজের পরে দেখতে হবে আমাকে ব্রিজ ডায়োড। আমার ব্রিজ ডায়োড কি শর্ট হয়ে গেছে? চলো ফাইনালি আমার ব্রিজ ডায়োডটা শর্ট হয় নাই। আমি মেপে নিলাম ব্রিজ ডায়োডটা শর্ট আছে কিনা। চলো ব্রিজ ডায়োড ওকে আছে। তারপর আমাকে এখন দেখতে হবে মানে মসপেট, যেহেতু মসপেটের গেটের সঙ্গে ড্রেনের শর্ট এবং সোর্সেরও শর্ট। তো সেম কাহিনী এরকম। এবার আমি কিন্তু অলরেডি মসপেটগুলো খোলার জন্য এখানে আমি ডিসোল্ডারিং করে নিয়েছি। এবার আমি মসপেটগুলোকে খুলে নেব। তো চলো মসপেটগুলোকে খোলা যাক। এই জন্য আমি কী করবো, মসপেটগুলোর যে হিটসিং আছে হিটসিংটাকে আমি সম্পূর্ণটা খুলে দেবো। হিটসিং খুলে নেওয়ার পরে আমার এইরকম অবস্থাতে কিছু বেরিয়ে আসলো, যেমন এটা দেখতে পাচ্ছ এরকম অবস্থায় বেরিয়ে আসে। তখন এখান থেকে আমি মসপেট খুলবো, খুলে তোমাদেরকে এর মানটা বলবো কত কিলো আছে লাগানো। এটা হচ্ছে আমার সেই চাপা, যেটাকে আমি খুলে নিলাম, এখানে রেখে দেবো সাইডে। আর সেই হচ্ছে আমার এই মসপেট। এটা হচ্ছে সেই আমার মসপেট, বা এই হচ্ছে আমার সেই মসপেটের যে হিটসিং কানেক্টার, সেটা আমি অলরেডি খুলে নিয়েছি। আর এখানে যে আমার যে মসপেটটা লাগানো আছে সেটা লাগানো আছে 48N60M2 VC অরিজিনালটা। আর তার পরিবর্তে লাগাবো এখন আমরা দুটো সেম অরিজিনাল মাল, একদম ব্র্যান্ড নিউ নতুন। যেমন লেগগুলো আমরা কিন্তু কাটিনি, একদম লেগগুলো কিন্তু চকচকা দেখা যাচ্ছে। লেগগুলো কিন্তু রীতিমতো একদম চকচকা।
এখানে আমাদের কাছে দুটো দুটো চারটে আছে ব্র্যান্ড নিউ। তো এখন আমি এখান থেকে খুলে নেব দুটো, কি করব, দুটো মসফেট কিন্তু আমি খুলে নেব। খুলে নিয়ে তোমাদেরকে একবার মেপে দেখাবো। আমি এটাকে সাইডে রাখছি। সাইডে নিয়ে তোমাদেরকে দেখাই কীভাবে মাপতে হয়। কীভাবে মাপতে হয় সেটা কোনো একদিন পরের ভিডিওতে বলবো। আপাতত আমি মসফেট মাপা তোমাদেরকে দেখাচ্ছি না। দেখো আমি যে পিনে ধরছি না কেন বিপ করছে, কিন্তু এরকম সাধারণত থাকে না। তিনটে পিনে বিপ করার কারণে আমি এই দুটোকে এখান থেকে খুলে উঠিয়ে নিলাম। দেখতে এর পিছনে হিটসিং লাগানো আছে, আমি এটাকে খুলে উঠিয়ে নিয়েছি। 1-to-1 সিচুয়েশন আমি দেখে দিলাম, এটা সাইডে রেখে দিলাম। আর এখন আমরা এখানে ইনস্টলমেন্ট করব দুটো ব্র্যান্ড নিউ একদম নতুন লেগ আলা মাল। বাট কোনো রকম কোনো সেরখানি না করে এটাকে আমরা সুন্দর করে এখন লাগিয়ে দেব। লাগানোর পরে আমাদের যে চাপা ছিল সেই চাপাটাকে সুন্দর করে টাইট করে লাগাতে হবে, কারণ ঢিল থাকলে পরে মসফেট গরম হওয়ার চান্স থাকে। আর তোমাদের সাথে যদি হিটসিং থাকে তাহলে হিটসিং অবশ্যই দিয়ে নেবে। আমি কিন্তু এখন এটাকে সেট করে দেব। দুটো আমার একদম পজিশন, সুন্দর পজিশন হয়ে গেছে। একদম সঠিক পজিশন করে আমি লাগিয়ে নেব। তারপরেও যদি তোমরা যদি ভাবো যে এটাকে আমরা কী করে সেট করব, তোমাদেরকে মেজারমেন্ট করার জন্য এখানে একটু বসিয়ে দেখে নিতে হবে যে আমার মেজারমেন্ট ঠিক হচ্ছে কি হচ্ছে না। এইখানটাতে, 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 দেখো একদম অ্যাকুরেট মেজারমেন্ট ঠিক আছে। তার মানে এটা আমাকে এখন সেট করা যায়। চলো আমি এটাকে সেট করে নিই। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ দুটো লেগ লাগানো হয়ে গেছে। আর সেই হচ্ছে আমার মসফেটের হিটসিং। এখন এখান থেকে আমরা কি করব, যে আমাদের থার্মোস্ট্যাট যে ছিল সেই থার্মোস্ট্যাটকে আমরা লাগিয়ে নেব। থার্মোস্ট্যাটে লাগানো হয়ে গেলে আর হয়ে গেল। থার্মোস্ট্যাটকে আমি একটু লাগিয়ে নিই। থার্মোস্ট্যাট কেন দেওয়া হয়েছে, যদি কোনো কারণে মসফেটটা প্রচুর পরিমাণে হিট হয় তাহলে থার্মোস্ট্যাট আপনা ডিসকানেক্ট হয়ে যায়, পুরো সুইচিং সেকশনটাকে বন্ধ করে দেবে। সুইচিং সেকশন বন্ধ হয়ে গেলে মসফেট অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, এতে মসফেটও সুরক্ষিত থাকবে, চার্জারটা সুরক্ষিত থাকবে, চার্জারটা কাটবে না। তখন এটাকে আমার ইনস্টলমেন্ট করার আগে আমাকে এখন নেক্সট স্টেপ দেখতে হবে। এখন ইনস্টলমেন্ট করার আগে আমি সেট করে নিলাম। এখন সেট করে আমাকে দেখতে হবে গেট আর সোর্সের মধ্যে কত ওমস আছে। গেট আর সোর্সের মধ্যে এখন বর্তমানে ওমস আছে হলো আমার 36.2। এখানে আসছে কত, এখানেও আসছে 36.2। বাট একটা কথা বলি তোমাদেরকে, এখানে
তোমরা যদি কেউ এই ডায়াকটা কিনতে পাও তাহলে অবশ্যই তোমরা লাগাবে নতুন ডায়াক, এতে ভালো হবে। আর না পেলে তো অতএব অত টেনশন করার কিছু নেই। এমন না যে এটা না থাকলে চার্জার চলবে না, এটা না থাকলেও চার্জার চলবে, কোনো সমস্যা হবে না। থাকলে ভালো আর না থাকলে গেল, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। চলো এটা হয়ে গেছে, আমাকে এখন শোন দিয়ে এগুলোকে অনেকেই বলে টিবিএস ডায়োড বা হাই টেনশন ডায়োড, বাট অ্যাকচুয়ালি এগুলো একটা ডায়াক, ঠিক আছে। ডায়াকের কাজ কি সেটা আমাদের মাস্টার বুকে আমরা আলোচনা করেছি, সেটা পড়লে পরে বুঝতে পারা যাবে অ্যাকচুয়ালি ডায়াক কি। আর তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে গুগলে যাবে, ইউটিউবে ভিডিও দেখবে ডায়াক কি জিনিস। একটা হয় ডায়াক, একটা হয় টায়াক। ডায়োড আলাদা, ডায়াক আলাদা, টায়াক আলাদা, সমস্ত কিছু কিছু আলাদা আলাদা হয়। চলো এইবার আমি তোমাদেরকে খুলে বের করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ডায়াক জিনিসটা কেমন দেখতে হয়। এই যে একটা খুলে রাখলাম এখানটাতে, আর একটা খুলে রাখলাম এইখানটাতে। এই দেখো দুটো আমাদের ছোট্ট ছোট্ট দুটো বেরিয়ে গেছে, দেখতে জিনিসটা এরকম একটা। তো এটার কোনো ডায়োডের মতো কোনো দিক নেই, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ডায়াক বা হাই টেনশন ডায়োডও বলে অনেকে। তো এটাকে আমি খুলে রেখে দিলাম সাইডে, এটা আমি ফেলেই দেবো, এটার আমার কোনো দরকার নেই। তারপরে এখন আমি দেখব আমার যে ওমসটা থাকার কথা ছিল 33 ওমস প্লাস 4.7 ওমস ইকুয়াল টু 33, 34, 35, 36, 37.7 ওমস। তো এখন আমি দেখি কত আছে ওমস। ছত্রিশ 36.3 একদম অ্যাকুরেট আছে। এরপর আমাকে দেখতে হবে আমার এই যে সুইচিং আইসিটা আছে 3525 আইসির 9 নম্বর পিন থেকে একটা 470 ওহম রেসিস্ট্যান্স লাগানো আছে। যদি 12 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার থাকে তাহলে দেখলেন ডিপ অর্থাৎ টিএসটি মানে থ্রু হোল টেকনোলজির যে ডায়োডগুলো মানে রেসিস্ট্যান্সগুলো সেগুলো থাকতো। আর যেহেতু এটা এসএমডি ফরম্যাট আছে যে কারণে এখানে 470 ওহমস একটা এসএমডি ফরম্যাটের একটা রেসিস্ট্যান্স আছে। আমি তো এটাকে এই মুডে করে দেওয়ার পরে 9 নম্বর পিন থেকে একটা আমাকে দেখতে হবে 470 ওহমস, লোকেশন নাম্বার আর 37 সেখানে আছে হলো 470 ওহম রেজিস্ট্যান্স। আমি সেটাকে দেখে নেব কত আছে। এই মুহূর্তে আমার এখানে শো করছে হলো 467 মানে 467। এখান থেকে একটা ডায়োড আছে যার লোকেশন নাম্বার হলো D10, সেটা হলো 4148 ডায়োড। সেখানে তোমরা এর পরিবর্তে T4 ডায়োডও লাগাতে পারো, ঠিক আছে। এই 9 নম্বর পিনটাকে বলা হয় কম্পেনসেশন পিন। এই 9 নম্বর পিনে যদি কোনো রকম কোনো হেরাফেরি বা ছেড়খানি হয় তাহলে সমস্যা হতে পারে। তো আমি এখানে আবার ডায়োড মোডে রেখে ডায়োডটা দেখে নেব। এখন আমি ডায়োডে একদিকে ভ্যালু পাবো না, আর একদিকে ভ্যালু পাবো। একদিকে পাচ্ছি হলো 578 মানে 578, আর একদিকে আমি কিন্তু কোনো রকম কোনো ভ্যালু পাচ্ছি না। এবার তোমরা চাইলে পরে এই ডায়োডটাকে চেঞ্জ করতে পারো, আর যদি না চাও তো রেখে দিতে পারো, কিন্তু আমার নিজস্ব সাজেস্ট বলে ডায়োডটাকে চেঞ্জ করে দাও। তো এই মুহূর্তে এখানে ডায়োডটা ভালো আছে, আমি তো এগুলো চেঞ্জ করলাম না। তো এবার এখানে আমার দেখতে হবে এবার এইখান থেকে মানে ডায়োডের ওই প্রান্ত থেকে আমার 1 নাম্বার পিনের মানে LM324 আইসির 1 নম্বর পিনের সাথে কানেকশন আছে কি না। কানেকশন আছে, তার মানে ওকে আছে। এবার আমাকে দেখতে হবে আউটপুট ডায়োড ভালো আছে কিনা। আমি কন্টিনিউটি মুডে রেখে আউটপুট ডায়োডটা একবার চেক করে নেব। আউটপুট ডায়োডে একদিকে কোনো রকম কোনো ভ্যালু শো করছে না, আর একদিকে দেখি 381, তার পরেরটা তো দেখবো সেম কাহিনী 381, তার মানে ওকে আছে। তো এই মুহূর্তে আমরা মসফেট লাগাতে পারি। আর মসফেট যেহেতু লাগাতে হবে তার সঙ্গে আমাকে লাগাতে হবে একটা ইন্ডাক্টর কয়েল, যেটা আমাদের পুরো জ্বলে গেছে, দেখে মনে হচ্ছে যে 200 বছর
ধরে এরকম জং ধরে পড়ে আছে। তো চলো কোই বাত না। আর এটা করার পরে আমরা তোমাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝাবো যে আমি যে লোকেশন নাম্বারগুলো বলছি সেগুলো বলবো, সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো এখন আমি এটাকে ইনস্টলমেন্ট করে দিই। আমি আমার মসফেটের হিটসিংটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমাকে নাট বোল্ট লাগাতে হবে সাবধানের সহিত। এই যে নাট বোল্টের তো ফাইনালি আমার মসফেটের হিটসিংটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এগুলোকে সোল্ডারিং করব। তো এর আগেও আমরা কিছু স্টেপ করতে পারি, বাট ওই স্টেপটা করলাম না। তো কোনো একটা পরের ভিডিওতে দেখাবো। কিছু স্টেপ আছে যে আমরা উইদাউট মানে মসফেট লাগানোর আগে আমরা চেক করতে পারি যে মসফেটটা টিকবে কি টিকবে না। তো আমার কনফিডেন্স থাকার কারণে আমি ওই জিনিসটা চেক করলাম না। আমি ভাবলাম চলো ঠিক আছে, তো আমি ওটাকে পার করে কাজটা শুরু করে দিলাম। আমার এখানে মসফেট লাগানো কমপ্লিট হয়ে গেছে, যেমন লেগগুলো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এখন আমাকে ইনস্টলমেন্ট করতে হবে আমার এই ইন্ডাক্টর কয়েল, ঠিক আছে। দেখো ইন্ডাক্টর কয়েলের জায়গাটা কীভাবে চলে গেছে, সে কী অবস্থা, ভয়ানক অবস্থা। এবার ইন্ডাক্টর কয়েলটাকে যে টাইট করে লাগানোর জন্য আমাদের লাগবে হলো নোজ প্লাস। তো আমি নোজ প্লাসটা নিয়ে নিলাম। নোজ প্লাস দিয়ে এরকম টানবো, টানলে পরে এটা টাইট হয়ে বসে যাবে। তারপর আমি লেগটাকে, একটা লেগকে একদিকে ব্যান্ড করে দেবো, আর একটা লেগটাকে আমি টানবো, আর একটা দিকে ব্যান্ড করে দিলাম। সেম প্রসেস, আর একটা দিকে টানবো, এদিকে ব্যান্ড করে দেবো, এদিকেও এরকমভাবে টানবো, এটাকে ব্যান্ড করে দেবো। তাহলে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ইন্ডাক্টর কয়েলটা একদম সুন্দরভাবে লেগে গেছে, কোনো রকম কোনো সমস্যা নেই, দেখতেই পাচ্ছ। তো এবার এটাকে আমরা কি করব, এখন আমাদেরকে এটা সোল্ডারিং করতে হবে।
দেখো এত বড় বড় লেগগুলো আছে, আর এটা এরকম হরিজনে আমরা লাগিয়ে রেখে দিছি। তো এটা এখন আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং করার জন্য আমাদের একটা স্মোকার বানিয়েছি আমরা এরকমভাবে, যেন আমাদের ধোঁয়াটাকে টেনে নেয়। আর আমাদের লাগবে এখন পেস্ট। তো চলো এখন আমরা এটাকে সুন্দর করে সোল্ডারিং করে নিই। কাটিং कटर दीजिए भैया। চলো কাটিং খুঁজতে খুঁজতে আমরা ততক্ষণ একটা ঝালাই করে নিই। তো এখন আমরা এগুলোকে কেটে দেবো। চলো আমাদের কাটিংগুলোর টুকরাগুলোকে আমরা দূরে রেখে দেবো। আর আমাদের ঝালাই এখন সম্পূর্ণ করতে হবে। জায়গাটা একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। চলো এখন আমার এটা লাগানো হয়ে গেছে। এখন লাগবে আমার পেট্রোল আর ব্রাশ, যেটাতে আমি পরিষ্কার করে নেব। আর আমার একটা লাগবে ছোট্ট একটা তামার তার, যেটাতে আমি ফিউজ বানাবো। 24 নম্বর তামার তার বা 25 নম্বর তামার তার দিয়ে ফিউজ হয়ে যাবে। আমরা একটা ভালো কাটিং এনে দিই, চকচকা কাটিং। মসপেটের লেগগুলো কেটে দেবো। ভালো চকচকা কাটিং ওটা দেবো না, কাটিং আসে রাখতো। চকচকা কাটিং তো একটা ছিল বোধহয়, বাবু যখন দিছিল। কই রাখলা দাদা? হুম,
যখন আমি মসফেটের লেগগুলো কেটে নিচ্ছি। মসফেটের লেগগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, ফাইনাল পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি কেটে। এখন আমাকে এখানে লাগাতে হবে একটা স্লো ব্লো ফিউজ, বাট সেই ফিউজটা তো আমার কাছে নেই। তার পরিবর্তে আমি একটা 24 নম্বর তামার বা 25 নম্বর তামার তার ইউজ করবো, যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। তার আগে আমি এটাকে খুলেই ফেলে দেবো। কি হলো রে? দেখো ফিউজটা কেটে কি অবস্থা হয়েছে, ভিতরে কোনো কানেকশনই নেই, ফিউজটা পুরো কেটে গেছে। এটা আমি সাইডে রাখছি। আর এখন আমি এখানে কানেকশন করব একটা ছোট্ট একটা তামার তার। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, এটা হয়ে গেছে। এখন এটাতে আমি লাইন দিতে পারি। তো চলো এটাকে এখন এসি প্লাগ করে দেখা যাক কী সিমটমস হচ্ছে। তো এই চার্জারে সবার প্রথমে এসি আর ডিসি দুটোকেই প্লাগ করতে হবে। এ হচ্ছে আমার এসি কট আর এ হচ্ছে ডিসি কট। তো আমি ডিসি কটটাকে আউটপুট ক্যাপাসিটার এই মুহূর্তে লাগানো হয় না, এটা আউটপুট ক্যাপাসিটার লাগতো, বাট আউটপুট ক্যাপাসিটার কই পাবো ভাই? ক্যাপাসিটারের কোটা খান তো বলতে, সেই আউটপুট ক্যাপাসিটারের পরিবর্তে আমাদেরকে ক্যাপাসিটার লাগাতে হবে 63 ভোল্ট 80 ভোল্ট একটা ক্যাপাসিটার লাগাবো, যার ইউএফ থাকবে 470 ইউএফ। চলবে? এটা ভালো না খারাপ দিন না? সুন্দর, একদম ফার্স্ট ক্লাস ক্যাপাসিটার আছে। ভালো আছে। সব ক্যাপাসিটারগুলো তো দিয়ে দেওয়া হলো। এখন ডিশোল্ডারিং পাম্পের মাধ্যমে না জিনিসটা ওটা, এটা শোল্ডন কোম্পানি ডিশোল্ডারিং পাম্প আছে, খুব ভালো কাজ করে। আর এটা যদি কেউ কিনতে চাও তাহলে অ্যামাজনের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কিনতে পারো। আর আমাদের যে মিটারটা আমরা কাজ করি, এটা হচ্ছে এই মিটারটা, যদি তোমরা কেউ চাও তো এটাও ডিসক্রিপশনে দেওয়া আছে, কিনতে পারো। খুব হ্যাপি মিটার, ফার্স্ট ক্লাস কাজ করে, অল্প পয়সায় ভালো কাজ করে। মিটারটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, খুব সুন্দর। চলো, আমার ক্যাপাসিটার ইনস্টলমেন্ট হয়ে গেছে।
এবার আমি এসি প্লাগ আর ডিসি প্লাগ দুটো একসঙ্গে করব। এই যে এসি কর্ড, তো এসিটাকে আমি প্লাগ করে দিচ্ছি এখন। এর তো কর্ডটা তো খারাপ হয়ে রয়েছে। চলো যা খারাপ আছে তাই ঢুকাই দেবো। কানেকশন অনেক কথা, কানেকশন করে দিছি। এখন আমাকে এসি দিতে হবে, কারণ এসি না দিলে পরে দেখো ডিসি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো রেড লাইটটা জ্বলে গেছে, বাট এসি না দিলে কি এর 12 ভোল্ট আসেই না। তো এসিটাকে আমরা কি হচ্ছে প্রথমে সিরিজ দেবো, সিরিজ দিয়ে দিলাম। সিরিজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সিরিজ বাল্বটা গ্লো হয়ে গেল, গ্লো হয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরে আমার সিরিজ বাল্বটা যদি গ্লো করে তাহলে বুঝতে হবে আমার এটা লোড নিছে, আর যদি গ্লো না করে তাহলে বুঝতে হবে লোড নেয় নেই। বাহ, সুন্দর সিরিজ লাইট গ্লো করে নিছে ভাই। তোমাকে এখন এদিকে ঘুরে আসতে হবে, তাহলে বোঝানো যাবে যে অ্যাকচুয়ালি কাজ করছে কি করছে না। আর এই হচ্ছে তোমার সিরিজ লাইটটা, দেখো কত সুন্দর গ্লো করেছে। আর এই হচ্ছে আমার এই টেবিল যেখানে কাজটা হচ্ছে। তো এখন আমি এটাকে সিরিজ লাইট থেকে খুলে নিয়ে আমি ডাইরেক্ট দেবো। এখন আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। ডাইরেক্ট দেওয়ার পরে এখন দেখতে পাবা আর এখানে আমাদের অ্যাম্পিয়ার কাটা লাগানো আছে, সেটা ঢাকিয়ে দিছি। ধীরে ধীরে অ্যাম্পিয়ারটা উঠছে, 18 অ্যাম্পিয়ার চার্জার। দেখা যাক কত দূর পর্যন্ত ওঠে। উঠছে 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 উঠছে, দেখো থেমে গেল। 18 অ্যাম্পিয়ারে কিন্তু থেমে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো স্কিপ ভিডিও করিনি। আর এটা কিন্তু দেখো ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। এটা কিন্তু দেখো তার ফুল সিমটমস। এটা কিন্তু পাংখা দেখো সাই সাই করে ঘুরছে। সিমটমস। আর এখানে তোমরা যদি দেখো তাহলে অ্যাম্পিয়ার কত, আগে 18 অ্যাম্পিয়ার উঠছিল, এখন আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমবে, ধীরে ধীরে কমবে। আর এটা কিন্তু কোনো ক্লিক বেট ভিডিও না, এটা 100% জেনুইন ভিডিও। আর এখানে আমরা চেঞ্জ করলাম আমাদের সেই ইন্ডাক্টর কয়েলটা, আমরা চেঞ্জ করলাম দুটো ক্যাপাসিটার, দুটো মসফেট। আর ক্যাপাসিটারটা চেঞ্জ করলাম, যেটা আউটপুট ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছিলো। আর চেঞ্জ করলাম দুটো ডায়াক, এই দুটো ডায়াক। তো এটা অ্যাকচুয়ালি আমার এখন সাকসেসফুল। কাস্টমারকে আমি 1500 টাকা বলেছিলাম, কাস্টমার 1500 টাকা রাজি, সঙ্গে 2 মাসের গ্যারান্টি। ব্লিঙ্কিং দেখো কত সুন্দর ব্লিঙ্কিং করছে। আর এভাবেই আমাদের আজকের 18 অ্যাম্পিয়ার চার্জার যে ওয়ার্কিং সিস্টেমটা সম্পূর্ণ হলো। এবার আমরা তোমাদেরকে এটাকে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো যে প্রথমে কি স্টেপ, দ্বিতীয়তে কি স্টেপ, তৃতীয়তে কি স্টেপ, চতুর্থতে কি স্টেপ করে আমি জিনিসটাকে সাকসেসফুল করলাম। তো দেখা হচ্ছে এখন ডাইরেক্ট সার্কিটে। তো চলো। তো এই মুহূর্তে আমাদের এটা তো একদম ফুললি সাকসেসফুলভাবে চলছে, বাট তোমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপটা কি এবার আমি বন্ধ করে দেখাবো। এবার বন্ধ করার সর্বপ্রথম আমি এসি কর্ডটা খুলে দিলাম। এসি কর্ডটা খুলে দিয়ে ডিসি কর্ডটা খুলে নিয়ে আমাকে প্রথমে দেখতে হবে এই আমার ইন্ডাক্টর কয়েলটা কি গরম হচ্ছে, আমাকে ভালো করে দেখে নিতে হবে। ইন্ডাক্টর কয়েলটা একদম কোনো গরম হচ্ছে না। দেখো ইন্ডাক্টর কয়েল হাত দাও,
আর এবার আমাকে দেখতে হবে আমার হিটসিং, মসফেটের হিটসিংটা দেখতে হবে। একটু দেখো মসফেটের হিটসিংটা দেখো একটু। ঠিক আছে। কোনো রকম কোনো হিট কিন্তু এই মুহূর্তে নেই। দরকার পড়লে জিভা লাগায়ও দেখতে পারো, গাল লাগায়ও দেখতে পারো, নাই ঠান্ডা, কোনো রকম কোনো গরমের সিমটমস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো এটা সাকসেসফুল। কেন বলছি, কারণ এটাকে আমি গ্যারান্টি দেবো কিছু হয়ে গেলে আমারই পকেট থেকে যাবে, তো অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। তো আমার এই হিটসিংও ঠান্ডা, আর আমার যেটা ইন্ডাক্টর কয়েল, সেই ইন্ডাক্টর কয়েলটাও ঠান্ডা। তারপর এটাকে আমরা চালিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মোটামুটি 30 মিনিটের জন্য। আমরা দেখবো সিমটমসটা কী হচ্ছে না হচ্ছে, সেই হিসাবে আমরা একটা কাজ করব। তো এখন আমার এই মুহূর্তে সব কিছুই ঠিকঠাক। তো চলো এবার আমরা তোমাদেরকে সার্কিটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এর ঘটনাটা কী থেকে কী হলো। তো চলো এবার তোমাদের সামনে বের করা যাক 18 অ্যাম্পিয়ারের সেই সার্কিট ডায়াগ্রাম, যার ভিতরে আছে এই সার্কিট। তো এটাকে প্রথমে আমাকে এরকম করে খুলতে হবে, খুলে নিয়ে পরে এইরকম ভাবে তরোয়ালটা বের করতে হবে। এটা ব্রহ্মাস্ত্র, তরোয়ালের মতোই কাজ করবে একটা মেকানিকের লাইফে। তারপরে এরকম করে ছাড়িয়ে দিতে হবে। এখানে অনেকগুলো আছে, এবার তোমাদেরকে কোনটা সেটা আমাদেরকে বের করে দেখতে হবে। দাদা এখানে ধরো একটু, গেল 2 গেল, একটু ছেড়ে দাও আস্তে করে। তোমাদের সামনে পেশ করা যাক 18 অ্যাম্পিয়ার। আর আমাদের সেই নারাজু স্ট্যাচু, আর ওটাকে নিয়ে আসতে হবে এখনই। ধরো দাদা, ধরো এখানে, ধরো তুমি তাড়াতাড়ি। আমাদের নারাজু স্ট্যাচু লাগবে। This is the most advantage and attractive character, নারাজু। অ্যাটিটিউড মানে সাকসেসের অ্যাটিটিউড।